হ্যাঁ আমি বলে স্ট্রেট নো, সেজন্যই তো দাদা ওদিকে দরকার। দেখো তুমি আবার ফস করে বেফাস কিছু বলে ফেলো না কিন্তু। নীলিমা, আর 10 পেগ ডাউন করে দিল, বিজনেস ডিল করার সময় কাটা এদিক থেকে ওদিকে হয় না, বুঝলে? বাবা এটা তো তোমার বিজনেস ডিল নয়, এটা ফ্যামিলির ব্যাপার। নো ম্যাডাম, ফ্যামিলির সাথে বিজনেসের ব্যাপার। তুমি কি ভাবছো দাদা এমনিতেই রাজি হয়েছেন? 4 কোটি টাকা is a big amount of money even for my dad who earns in pounds. এই সত্যি 8 কোটি অফার করছে না? তোমার কি মনে হয়? কি জানি বাবা, তোমাদের এই দরদাম আমার বুদ্ধি শুদ্ধি পাই। পারো? কি? ইয়েস ম্যাডাম, একদম বাড়ি বলছি না, 12 কোটি অফার করেছে। তুমি যে দাদা বৌদিকে বললে 8-10? দাদা বৌদি জানবেন কেন আমাকে 8 কোটি অফার করেছে? আমি 10 বলেছি, কারণ 8 থেকে নয়। শেষে দুই ভাই আবার কথাবার্তা, অবশেষে আমরা 8 কোটি দিয়ে রাজি হয়েছি। তবে যে এক্ষুনি বললে 12 কোটি? ওফ নীলিমা, তোমার যে কবে একটু বুদ্ধিশুদ্ধি হবে? আরে 8-10-এর গল্পটা তো শুধু গল্পই, দাদা বৌদির জন্য। শোনো, কানুরিয়ার সাথে আমার কথা হয়ে গেছে, সে এক কথায় এই প্রপার্টিটার জন্য 12 কোটি দিতে রাজি হয়েছে। আমি ওকে বলে দিয়েছি সব কাগজপত্র হবে 8 কোটি, বাকি 4 কোটি এইখানে ডিক্লেয়ার। 8 কোটি, 4 পাবেন দাদা, 4 পাবো আমি, 50-50। তুমি কি বলছো অতনু? তুমি তোমার নিজের দাদাকে? নো নীলিমা, নো। আমি ঠান্ডা মাথায় ভেবে দেখেছি আমি আমার দাদাকে ঠকাচ্ছি। এই সেন ফ্যামিলি থেকে আমি আমার সারা জীবনের পাওনার মাত্র একাংশ আমার নিজের বুদ্ধির জোরে আদায় করে দিচ্ছি। কি জাদা বলছো? নো ম্যাডাম, একদম ভুল করছি না, হিসেবে 1 পয়সাও গতি নেই। সে ছোটবেলা থেকেই তুচ্ছ তাচ্ছিল ছাড়া কিছু পায়। বাবা মা আত্মীয় স্বজন সবার মুখে শুধু দাদা আর দাদা। দেখো দাদা কত ভাব, দাদার মতো ভাব, দাদার মতো ভালো, দাদার মতো ডেবিটে ফার্স্ট, পড়াইয়ে ফার্স্ট। আজ লোকে এসে দেখুক যে 4 কোটির গন্ধে আমার সেই দাদার কি অবস্থা। আমার হাত থেকে খুঁজে যাচ্ছে। My ideal দাদা is dancing to my tune. অতনু আর ড্রিঙ্ক করো না প্লিজ। 100 বার করো। আমাদের বিয়ের কথা মনে আছে? কত বয়স ছিল আমার? বললাম প্রেম করেছি, বিয়ে করবো, ব্যাস, দ্যাট ওয়াজ মাই সিন। বাড়ি থেকে বের করে দিলে। সেদিন আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম নিজের পায়ে দাঁড়াতে। আমার ক্ষমতা ছিল, দাঁড়িয়েছি। আজ আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান। সাউথ কলকাতা 3টে বাড়ি, 3টে গাড়ি, 30-35টা লোক আর তাদের ফ্যামিলির ভাত কাপড় আসে এই অতনু সেনের কৃপায়। তুই ভাবছো এই ডিল শুধু আমি করেছি টাকা লোভে? নো ম্যান, শুধু টাকা লোভে নয়, আই এম প্রুভিং মাই পয়েন্ট হিয়ার। অতনু, অতনু শান্ত হও, মাথা ঠান্ডা করো। তুমি রাগে এতটাই অন্ধ হয়ে গেছো যে তুমি বুঝতে পারছো না যেটা তুমি করতে চলেছো সেটা কতটা ছি। ছি ছি করো না, ছি কথা তোমার মানায় না। এই যে তাকাও, আমার দিকে তাকাও, আমার চোখে চোখ রেখে বলো যে তোমার টাকার দরকার নেই। হ্যাঁ, এই হাজার হাজার টাকা দামের শাড়ি, ইম্পোর্টেড কসমেটিক্স, মার্বেল মোড়া পেলায় বাড়ি গাড়ি চাকর বাকর, আরে ঘ্যান করে তোমার মাথায় পোকা নাড়িয়ে দিচ্ছ। সকাল থেকে সন্ধে এটা চাই ওটা চাই, মুনিশের বই এটা চেয়েছে এটা চাই, তপতি সেটা কিনেছে সেটা চাই। আরে এই সময় যদি টাকা লাগে সেটা তুমি জানো না, বোঝো না? শুধু আমার কথাই বলছো? নিজের দিকে একবার চেয়ে দেখেছো? তোমার আলাপ করলে কোন খামতে রেখেছো তুমি? তোমার পার্টিতে বেস্ট হুইস্কি সার্ভ হবে, গুচি আরমানির পারফিউম, রোলেক্সের ঘড়ি ব্যবহার করো। কই তখন তো সেসব নিয়ে কোনো কথা ওঠে না। সেসব জগতে তো কোনোদিন আমার বুদ্ধিও নাও নেই। তোমার বুদ্ধি? তুমি বিজনেসের কি বোঝো নির্মা? আরে দুনিয়াদারির ব্যাপারটা তোমার ঠোঁটে আর গালে রং লিপস্টিক মাখা আর লাইফ নিয়ে পুতুল খেলা। ফর গড সেক একবার বাইরে বেরিয়ে দেখো, কেউ কিছু দেয় না, সব ছিনিয়ে নিতে হয়। তুমি তো তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ বারাতনু। কিসের সীমার কথা বলছো? হোয়াট ইজ দ্য ব্লাডি লিমিট? ক্যান ইউ টেল মি? ও বুঝেছি, তোমার সব চুরি চামারির জন্য, কারসাজির জন্য এবার আমাকে দায়ী করবে বুঝি? খুব ভালো। বৌদি শ্যানেল ইউজ করেন, তার শ্যানেল চায়। মুন্নিকে ইউএসএ তে পাঠাতেই হবে কেন?
2 বছর পরে ইউকের কোন একটা ইউনিভার্সিটিতে পড়বে। আর এইসবের জন্য একটা জিনিস অবশ্যই দরকার, সেটা টাকা। আর এটা তুমি খুব ভালো করে জানো। কি কথা বলছো না কেন? জবাব দাও। কি হলো? আর বাবা? বাবা মানে কি? আমরা 4 কোটি নেব, দাদারা 4 কোটি। আর বাবা, ওনার কোনো শেয়ার? এখনো বুঝতে পারলো না নিজে? হ্যাঁ, কি নিজের শ্বশুর মশাইকে এখনো চিনে না? কি আবল তাবল বলছো? মাই ডিয়ার লেডি, বাবা টাকাটা রিফিউজ করে। দাদা আমাকে একই প্রশ্ন করেছিল, যদি বাবার জায়গাটা বিক্রি করতে রাজি হন, আমি বাবাকে 8 কোটি অফার করব, পুরোটা। আর বাবা সেটা রিফিউজ করে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, এই সেন ফ্যামিলিতে তথাগত সেনকে সবচেয়ে ভালো ছিলেন তার এই ছোট ছেলে অতন সেন। বাবা, আপনি এখনো ঘুমোননি? বৃন্দা, এসো। ঘুম কমে আসছে, শরীর যন্ত্র বোধহয় বুঝতে পারছে যে সময় কমে আসছে। তাই যতটা পারে, যতক্ষণ পারে, এই পার্থিব জগতে রসাস্বাদন করে নিতে চাইছে। এসো বন্ধু, এসো। এমন কেন বলছেন বাবু? আপনার এখনো অনেক কিছু করার আছে। এই যে দেশের মানুষ আপনাকে এত বড় একটা সম্মানে সম্মানিত করেছে, স্বীকৃতি দিয়েছে, এসব তো সে কথাই বলছে। আমার কথা থাক না, তুমি বলো, তুমি কেমন আছো? ভালো। কথাটা ফুরিয়ে দিলে যে? অবশ্য বোধহয় মাঝে মাঝে চুপ করে থাকাটাই বুদ্ধিমতীর কাজ। বোধহয় আমার প্রশ্নটাই অবাক ছিল। আপনার শরীর কেমন আছে বাবা? এবার তো আমায় কথাটা ফুরিয়ে দিতে হয় না। আজ মার কথা মনে পড়ে যাচ্ছে। শেষ যেবার এসেছিলাম। হ্যাঁ, তোমরা যখন খবর পেয়ে এসে পৌঁছো, প্রায় 3 দিন পর, আমি ততদিনে বিধিমত মন্ত্রতন্ত্র করে দুটার সাথে শেষ কথা বলে দিয়েছি। আপনি এভাবে এখানে একা থাকেন বাবা, আমার ভালো লাগে না। শুধু ভালো লাগার জন্য তো জীবন নয় বৃন্দা। জন্মেছি যখন, তখন কিছু দেখতে, কিছু শুনতে, কিছু জানতে আমরা তো বাধ্য, তাই না? সেটা তো এড়িয়ে চলতে হবে। নিয়ম ভাঙতে গিয়ে দেখলাম আরেক নিয়মের আওতায় পড়ে গেছি। আরো খানিকটা পথ চলা বাকি, তাই চলছে, যেমন তুমিও চলছো। মাঝে মাঝে বড় একা লাগে। তখন মনে হয় আপনার কাছে এসে বসি, দুটো কথা বলি। আর তখন একটা ফোন পাই, তাই তো? পৌরবার দেশে ফিরবে। ওর চিন্তা ভাবনা আমার থেকে সম্পূর্ণ আলাদা। ও কিন্তু মনে মনে আপনাকে খুব শ্রদ্ধা করে।
দায়িত্ব বোঝা বড় কথা। তুমি কি করছো বলো? আমি একটা কলেজে পার্ট টাইম পড়াই। আটজন তো আমাদের দুজনের মধ্যে অন্তত একজনের অ্যাটেনশন দরকার। You were brighter than normal. You were one of my best students. না আমি না অর্ণব, কেউই আপনার ইচ্ছে আমিও তো পারিনি বৃন্দা আমার স্ত্রী পুত্রদের ইচ্ছে পূরণ করতে, যেমন তোরা চেয়েছিল। সেটা বুঝতে অবশ্য এই শুভ্র কেশ। এইভাবেই কি তাহলে কেটে যাবে সারা জীবন? এই অসম্পূর্ণতা? আর যখন ইন্টেলিজেন্ট হয়েছে জানো, ওর সাথে সেদিন কথা হচ্ছিল, জিজ্ঞেস করলাম কি হতে চায়, বললো ফিল্ম মেকার। আমি জানতে চাইলাম কেন, তা উত্তরে কি বললো জানো? বললো ফিল্মে জীবনটাকে বেশ নিজের মতো সাজিয়ে দেয়। In real life it's not possible. শুনছো বৃন্দা, জোয়ার আসছে। আমরা যখন চাই না, তখন পৃথিবী আমাদের ঘুরিয়ে দিতে চায়, পূরণ করে দিতে চায় আমাদের যত ইচ্ছে, যত আকাঙ্ক্ষা। আমাদের যেন চ্যালেঞ্জ করে, ক্ষুধার্তের সামনে সাজিয়ে দেয় অঢেল খাবার, বলে নিয়ে নে, যত পারিস নিয়ে নে। কিন্তু আমাদের ক্ষমতা যে সীমিত, দু মুঠোর বেশি আমরা নিতে অপারগ। তাই মাঝে মাঝে মনে হয় ও দু মুঠো নিয়ে আর কি হবে, তার চেয়ে বড় মুঠো আলগা করে দিই, খুলে দিই। বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? করো। আপনি কি কখনো মনে প্রাণে শান্তি চেয়েছেন? প্রশ্নটা হয়তো অবান্তর, তবু আজকে জিজ্ঞেস করছি, কারণ মনটা বড় অশান্ত হয়ে গেছে। শান্তি না, ও আমার দু মুঠোয় ধরা দেবার জিনিস নয় বৃন্দা। কিন্তু আমি যে একমাত্র আপনার সাথে কথা বলেই শান্তি পাই বাবা, সেটাও একদিন ফুরিয়ে গেলে? গীতা যেদিন চলে গেল জানো, আমার মনের অবস্থাও অনেকটা এরকমই হয়েছে। সেদিন আমি অনেকক্ষণ একাই চলে বসেছিলাম, আর দূরে অন্ধকারে ছিল সমুদ্র আর তার অবিরাম শব্দ। শোনো বৃন্দা, আজ 10 বছর মিতালি করেছে ওই সমুদ্রের সাথে। ও কাছেই আছে, কিন্তু ধরা দেয়, মেনে নিচ্ছি। ধীরে ধীরে শান্তি পাওয়ার আশা ছেড়েছি। এখন মনটা অনেকটা শান্ত হয়ে এসেছে। এখনো ঘুমোই? না, ঘুম আসছে না। শুয়ে পড়ো, অনেক রাত হলো। বাবাকে কি না, বাবাকে আমি ও কথা বলতে পারবো না। আচ্ছা অন্য, অতটুকু না হয় এরকম একটা কথা ভাবতে পারে, তাই বলে তোমার ওর সাথে এগ্রি করতে এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না? ভদ্রলোক আর কদিন না আছে এই শেষ বয়সে? কি আশ্চর্য! আমরা কেন ওকে বলেছি এখানে এসে নির্বাণ পুরীতে পড়ে থাকতে? নিজের বাবা তাই বলতে বাধে।
কিন্তু উনি হলেন গিয়ে যাকে বলে স্বেচ্ছাচারী। অর্ণব, নো বৃন্দা, হোয়াট আই এম সেইং ইজ এ ফ্যাক্ট। আজ মা বেঁচে থাকতে ওনার সামনে আমি কথাটা বলতাম, তোমাকে বলতাম মাকে জিজ্ঞেস করো। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? না, ভাবছি নিজেদের অক্ষমতা ঢাকতে মানুষ কত রকম অজুহাত খাড়া করে। শোনো বৃন্দা, তুমি বাবাকে সারা জীবন যে সিংহাসনে বসিয়ে রেখেছো, সেখানে সে বসার যোগ্য কি না তা কখনো ভেবে দেখেছো? আমার চিন্তাধারা মতো আমারই থাক, ওগুলো নিয়ে আর টানাটানি করো না। আশ্চর্য, তুমি আমাকে, তোমার স্বামীকে কাঠ গড়ায় দাঁড় করাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছো, অথচ যেটা সত্যি সেটা শুনতে নারাজ। সত্যিটা কি অর্ণব? তুমি কি বলবে আমার জানা আছে? বাবা স্বেচ্ছাচারী, সারা জীবন নিজের ইচ্ছে মতো চলেছেন। বিয়ের পরে ওনার অনেকগুলো অ্যাফেয়ার ছিল, যার জন্য মা কষ্ট পেয়েছেন। He liked all the good things in life. একদিকে ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে কাজ করেছেন, দেশের গরিবিয়ানা কি করে হটাতে হয় সে কথা বলেছেন। অন্যদিকে দামি ওয়াইন, দামি সিগার চালিয়ে গেছেন সারা জীবন। এই তো সবই তো জানো বৃন্দা, তাহলে এর পরেও যে তিনি আমাদের চেয়ে অনেক বড় মাপের মানুষ। অর্ণব, সেই এক কথা, বাবা আজ পদবিভূষণ পেয়েছেন বলে বোধ হয় ইউ আর ফিলিং ভিন্ডিকেটেড। আমাকে ছোট দেখাবার একটা সুযোগ পেয়ে গেছো। কি যা তা বলছো? ঠিকই বলছি বৃন্দা, আই নো জলি ওয়েল হোয়াট আই এম সেইং। আজ 20 বছর হলো ইকোনমিক্স নিয়ে আছি, 20 লং ইয়ার্স গ্র্যাপলিং উইথ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তোমার মতো পার্ট টাইম লেকচারার না, তাই আমি খুব ভালো করে জানি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আর বাবা আজ পদবিভূষণ পান আর যাই পান, আই নো হোয়াট হিজ ওয়ার্ক ইজ ওয়ার্থ। What is his word, অর্ণব? চোখের ঠুলিটা খুলে একটু চোখ মেরে চারিদিকে চেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। না, তোমার কথা আমি বুঝতে পারছি না। তাহলে বুঝিয়ে দিচ্ছি, বাবা is an anachronism, he is a museum piece, he is a bloody joke. ওর ইকোনমিক্স এর কন্টেন্ট ধর্মে পাঁজির যে জায়গা সেটা বুঝলেন? ইকোনমিক্স is a living science, it is exciting, exhilarating, it is not a mummified mumbo jumbo listed philosophy. কি বললেন? শেষটা কি বললেন একবার বলো। ঠিকই শুনেছ, বাবা ইকোনমিক্স ছিলেন কোনো একটা, কিন্তু এখন আর না। এখন উনি ধর্মযাজক। ইকোনমিক্সের নামে স্তোত বাক্য দেওয়া ছাড়া কিছুই করেন না। ওনার লেখা পড়ে দেখেছো শেষ বইটা? সেখানে ফিলোসফিক্যাল কচকচানিতে ভরা। তাতে ইকোনমিক্স কতটুকু আছে বলতে পারো? কোন ইকোনমিক্স উনি বাদ দিয়েছেন অর্ণব? আমাদের কম্পিউটার বোঝায় চার্টস এন্ড ফর্মুলাস, সেটা নামে তোমার আক্ষেপ হচ্ছে? তা আমাদের ইকোনমিক্স আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে ভেবে দেখেছো একবার? এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইকোনমিক কোল্যাপস, এটা কেন হলো অর্ণব? কেন এতগুলো লোক লন্ডনের সুপার স্টোরে ঢুকে চুরি চামারি ভাঙচুর করলো? তা তোমার ইকোনমিক থিওরিজ দিয়ে আমাকে একবার এক্সপ্লেইন করবে প্লিজ? এর উত্তর তুমি খুব ভালো করেই জানো। এটা নাথিং টু ডু উইথ ইকোনমিক থিওরিজ। ওটা একটা সোশ্যাল সিচুয়েশন, একটা ব্যাংকিং ক্রাইসিস, ওটা একটা অন্যরকম একটা। থাক, থাক, অত কষ্ট করতে হবে। ইকোনমিক্স থেকে ফিলসফি বাদ করলে কি হয় তার অকাট্য প্রমাণ। মুষ্টিমেয় কতগুলো মানুষের চূড়ান্ত লোভের পরিণাম। তুমি ভেবে দেখো, পৃথিবীর মাত্র কয়েকটা লোক কোন হিসেবে মিলিয়নস অফ পাউন্ডস তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে গিয়ে তোলে? এন্ড এট হোয়াট কস্ট হলো? লক্ষ লক্ষ মানুষকে চিট করে তাদের থাকা খাওয়া রোজগারের সংস্থান ছিনিয়ে নিয়ে আজ এই নিয়ে কথা হচ্ছে কারণ থিংস হ্যাভ গন কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। অথচ কাল পর্যন্ত এই সব মানুষগুলো ছিল ওয়েস্টার্ন ইকোনমিক্স এর সাকসেস স্টোরিজ। নিজের বাবাকে নিতে করার আগে, তাকে তার জায়গা থেকে টেনে নামাবার আগে থিংক হিউম্যানিটি অফ তিনি সারা জীবন কি বলে এসেছেন। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝে গেছি, থ্যাংক ইউ। তুমি যখন বাবার কাছে কথাটা তুলতে পারবে না, আমি। আর একটা কথা অর্ণব, তুমি বরাবর বলে এসেছো অতনু লোভী, ক্যালাস, অত্যন্ত সাধারণ। আজ তুমি যে ডিসিশনটা নিতে চলেছো তাতে আমার চোখে তোমাদের দু ভাইয়ের মধ্যে খুব একটা তফাৎ হইল না। তফাৎটা কি তা যদি এত দিনেও না বুঝে থাকো, তাহলে আজ আর নতুন করে বোঝাতে যাবো না। তবে একটা কথা জেনে রেখো বৃন্দা, ওই
তথাগত সেন সেই নিরাসক্ত পুরুষ নন যা তুমি তাকে মানাবার চেষ্টা করছো। কাল যখন বাড়ি বিক্রির প্রসঙ্গ উঠবে, তখন দেখবে আসক্তি কাকে বলে। তুমি কি ভেবেছো উনি এক কথায় রাজি হয়ে যাবে? বলবেন যাও বাবা, বাড়িটা তোমাদের নামে লিখে দিলাম, যা ইচ্ছে করো গে যাও? নো, নট অ্যাট অল। ওই তথাগত সেনে আমি বড় ছেলে। ওই একজন মানুষটা সারা জীবন তার চিন্তা ভাবনা যদি কারো মাথায় ঢুকাবার চেষ্টা করে থাকে, সে হচ্ছে আমার। Oh, he was so bloody persistent all the time. আর সে কারণেই ওকে যদি কেউ ভালো করে চেনে থাকে, সে হচ্ছে আমি। আর আমি এটাও জানি কাল যেটা ঘটতে চলেছে সেটা তার প্রাপ্য। He has earned it. আজ বিকেলে সমুদ্র সম্বন্ধে কথা বলতে গিয়ে নিজের একটা অজানা দিকের সাথে পরিচয় হলো। বেশ বুঝতে পারলাম গভীরতা আমায় টানে, সে মানুষেরই হোক আর সমুদ্র। আর এই গভীরতার খোঁজেই বোধহয় আজ আমি 3 মাস ধরে প্রফেসর সেনের সাথে পুরীতে রূপার ভাষায় গা ঢাকা দিয়েছি। আমার নতুন অভ্যেস মতো সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে আজ আরেকটা কথা মনে পড়ল। আমি যার খোঁজে এখানে এসেছি সেটা যদি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ায়, আমি কি তা চিনতে পারবো? মনে হলো পরশ পাথরের কথা। শেষকালে পাথর কুড়োনো কি সার হবে? এই কথা ভাবতে ভাবতে নিজের ঘরের দিকে এগোচ্ছি, তখন পাশের ঘর থেকে রূপার বাবা মার কণ্ঠস্বর শুনতে পেলাম। বন্ধ দরজার ওপার থেকে কি কথাবার্তা হচ্ছিল সেটা না বুঝতে পারলেও কথাবার্তা যে উত্তেজিত সেটা বেশ বুঝতে পারলাম। নিজের ঘরে ফিরে জামা কাপড় ছেড়ে ল্যাপটপ খুলে বসেছি, কিন্তু মনে ফিরে ফিরে আসছিল সেই কণ্ঠস্বর। আর তার সাথে আরো মনে হচ্ছিল প্রফেসর সেনের তাদের পুত্র সন্তানদের এখানে আসা নিয়ে প্রশ্ন। আর রূপার হঠাৎ করে চুপ করে যাবে। ও কি বলতে চেয়েছিল? ও বলেছিল আর একটু দেখলেই সব বুঝতে পারবে। তাহলে কি সকলের এখানে আসাটা শুধুমাত্রই প্রফেসরকে অভিনন্দন জানাবার জন্য নয়, তার অন্য কোনো কারণও আছে? সে যাই হোক, যা ঘটতে চলেছে বেশ বুঝতে পারলাম প্রফেসর সেন আমাকে সেটা থেকে সরিয়ে রাখতে চাইছে। কেন? উনি বিচক্ষণ লোক। আমি কিসের খোঁজে এখানে এসেছি সেটা আমার থেকে উনি বোধহয় ঢের ভালো বুঝতে পেরেছেন। তাহলে কি কাল রাত্রে বিহারে বেরিয়েছিলেন সমুদ্র যাবে? না, অভ্যেস হয়ে গেছে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে নাকি পাওয়া যায়, জানো? তা জানি না, তবে শুনেছি সমুদ্র নাকি কোনো ঋণ রাখে না। তোমার বুদ্ধিটা উল্টো চলে। যা বাবা, আবার কিছু ভুল বললাম নাকি? ভুল নয়, উল্টো। আমি যে বললাম চাওয়ার কথা, অমনি তুমি বললে দেওয়ার কথা। দেওয়ার কথা তখন কোথায় বললাম? তুমি তো আমায় বলতেই দিলে না। দেওয়া নয়, বললাম ফিরে পাওয়া। না দিলে ফিরে পাওয়ার প্রশ্ন ওঠে কি করে? তাও ঠিক। দেখো
দেখো সৌমিত্রদা, তুমি পিএইচডি ছেড়ে এখানে পুরীতে এসে বসে আছো, তা থাকো, কিন্তু তোমার এই খামখেয়ালি করে বেশি দিন চললে না। ঠিক আছে, জানি জানি, সেই জন্যই তো আমি আই গিভেন মাইসেলফ এ ইয়ার। দেখো এর মধ্যে কিছু না কিছু একটা হয়ে যাবে, আর যদি কিছু না হয় তখন তোমার দাদু শরণাপন্ন বলবো। এই দাদুকে কি বলবে? না কিছু না। তোমার নাকি কানের কি সব প্রবলেম হয়েছে দাদু? হ্যাঁ, ডাক্তার বলছে হায়ার ডেসিবেলের প্রবলেম, মানে ছোট কথা এখনো কান দিতে পারে। বাবা মা জানেন? না, এখনো কিছু জানেন না, তবে মা মনে হয় কিছুটা আন্দাজ করছে। আর তোমার? সিজন অফ আনসার্টেনিটি, দারুণ সময়, উপভোগ করো। দাদু প্লিজ। সময় এলে সুপারিশ করতে পারবো বলে মনে হয়। Morning light's quite different here. তাই? Yeah, it's a lot brighter, so the faces come out a lot darker, you see. দ্যাটস বিকজ আমাদের গায়ের রং তোদের সাহেবদের মতো ফ্যাটফ্যাটে সাদা না, তাই এখানে ছবি তুললে কালোই উঠবে, বুঝলি কিছু? And all I can say is the camera doesn't lie. এই আর্য ছবি তুলবি না বলছি না? Why worry? You look like a kind of Shakchuni anyway. Shakchuni is the right word, isn't it, Dadu? Well, if you put it that way, yes. আর্য, বারণ বলছি না ছবি তুলবি? Good morning. আর্য প্লিজ ছবি তুলবি না। কি ঘুমোলো? আর ঘুম, সকাল সকাল যা শোরগোল শুরু করেছে সব। তা বাকি সবাই কোথায়? মা জেঠিমা সমুদ্রের ধারে হাঁটতে গেছে, আর বাবাই মাত্র বেরিয়ে গেছে। আর্য, তোকে বারণ করেছি না? আর্য, কেন ইরিটেট করছো? তোমার সঙ্গে তো ঠিক করে কথাই বলা হলো না। পুরী কেমন লাগছে? খুব ভালো, আর এই জায়গাটা এত শান্ত আর নিরিবিলি। অতনু বলছিল তুমি নাকি পিএইচডি শুরু করেছিলে, হ্যাঁ, তা হঠাৎ ছেড়ে দিলে? আবার রিজিউম করবে তো? এখন কিছু ভাবছি না। বিদেশ যাওয়ার কথা ভাবছো নাকি? ইউ মাস্ট গিভ ইট এ থট। দেশে কিছু হচ্ছে, অস্বীকার করছি না, তবে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দি কাটিং এজ অফ ইউর সাবজেক্ট, দেন বিদেশ যাওয়াটা মাস্ট। দেখবে তোমার ধ্যান ধারণাই পাল্টে যাবে। দেশে হচ্ছে, হবে, করছি, করবো অ্যাটিটিউড থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আমার কথা ছেড়ে দাও, তোমার প্রফেসর মশাই কিন্তু বিদেশে বেশ কয়েক বছর কাটিয়ে এসেছেন। কি বলো বাবা? হ্যাঁ, সব এক্সপিরিয়েন্সই ভালো, তবে আমার মনে হয় মোর ইম্পর্টেন্ট হলো গিয়ে এক্সপিরিয়েন্সটা কিভাবে কাজে লাগানো হচ্ছে। বাবার ধারণা আমি আমার এক্সপিরিয়েন্স ঠিকঠাক মতো কাজে লাগাতে পারছি না। আমি সে কথা কিন্তু বলিনি অন্য। থাক, এর মধ্যে আর সৌমিত্রকে টেনে কি না। প্লিজ এক্সকিউজ মি। কি মর্নিং ওয়াক হলো? হ্যাঁ, সত্যি অন্যটা। এখানে আসার পর মনে হচ্ছে আর কটা দিন কাটিয়ে গেলেই হতো। কিন্তু উপায় তো নেই, আবার ছুটতে হবে। আর অতনু তো বলছিল ওর নাকি কাল একটা ক্লায়েন্টের সঙ্গে জরুরি মিটিং আছে। উফ, অতনুর কথা ছাড়ুন তো, ওর তো সবটাতেই তার। কিন্তু তোমরা আর কটা দিন কাটিয়ে গেলে পারতে। আমাদেরও উপায় নেই জানো, কলকাতা ফিরে তো আবার বন্ধুদের সাথে মুকুটমণিপুর যাওয়ার প্রোগ্রাম আছে। আসলে এখানে এলে এত কম সময়ের মধ্যে এত জিনিস করতে ইচ্ছে করে, সময় কুলিয়ে ওঠে না। 3টে সাড়ে 3টে নাগাদ যদি রওনা হই, তাহলে কলকাতা পৌঁছতে পৌঁছতে 10টা সাড়ে 10টা বেজে যাবে, তাই তো? তাহলে এক কাজ করুন না বাবা, আপনিও চলুন আমাদের সাথে। আমি তো এই রিসেন্টলি কলকাতা হয়ে, আর আমি কলকাতা গেলে সৌমিত্রকে কে নেবে খাও? আপনার তারে একটা কাজ হয়েছে বলুন, পুঁথিপত্র ঘাটা ছাড়া। হ্যাঁ, খেলায় পড়ে। আমি তাহলে কি একটু জল খাবারের ব্যবস্থাটা করি, হ্যাঁ? একটু কিছু হেল্প লাগলে বলো আর কি। আচ্ছা বাবা, এগুলো কি হচ্ছে? আরে দক্ষিণ দিকের ওই পুকুরটা আছে না, ওটার কথা বলছি। তা কি হয়েছে? কি হয়েছে? ওই পুকুরটার পাশের বাউন্ডারি ওয়ালটা ভেঙে দিয়ে কিছু লোকাল পাবলিক ঢুকে ওই পুকুরটা ব্যবহার করছে। হ্যাঁ, কারা? আর বাবাকে জিজ্ঞেস কর না, ওই সব চাষাবসা মালি বলছে আর ওদের এক গোটা বাচ্চা কাছে। আরে ফ্যামিলি প্ল্যানিং তো হচ্ছে আমাদের জন্য না, ওনারা হচ্ছেন দরিদ্র নারা, বছর বছর বংশবৃদ্ধি। আহ তনু, আরে কি দেখে এসো না একবার, চান করছে, কাপড় কাচ্ছে, জল তুলছে, যেন 12 পুকুর পেয়েছে, যত সব রসকের তো। আচ্ছা বাবা, অতনু এসব কি বলছে? তুমি কি কিছু জানো নাকি? অতনু ঠিকই বলছে, ওরা লোকাল দরিদ্র নারায়ণের দল। তবে দেওয়ালটা ওরা ভাঙেনি, ওটা বয়সের চাপে নিজে থেকেই বসে গেছে। তাই বলে ওদের ঢুকে যা ইচ্ছে করা আর আমাদের প্রপার্টি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করার রাইট রয়েছে। ক্ষতি তো কিছু করছে না, পুকুরটা পড়েছিল, ব্যবহার করছি, তাতে খারাপ কি?
না এতে খারাপের কি আছে? কাল সে এই বাড়িতে ঢুকবে, বেশ কয়েকটা খালি ঘর তো পড়ে আছে, ব্যবহার করুন। আচ্ছা বাবা, তুমি কি এখানে দান ছত্র খুলে বসেছো? তার চেয়ে বরং যে কয়েক বিঘা জমি আছে ওদেরকে বিলি করে দাও, আর বাড়িটা ওদের নামে লিখে দাও। অতনু কি যাতা বলছিস? দাদা ওকে বলতে দাও অর্ণব, ওর মধ্যে আরো কিছু বলার বাকি আছে। সত্যি দাদা, তোর কি এই ব্যাপারে কিছুই বলার নেই? হ্যাঁ, তুই আমায় থামাচ্ছিস? তোর কি ব্যাপারটা যুক্তিযুক্ত ঠেকছে? অফ কোর্স নট। আরে বাবা, কেউ যদি আমাদের প্রপার্টিতে ট্রেসপাস করে তাহলে তো তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে একমত? তারপরে একটা কাজ করি, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বলে একটা বোর্ড ঝুলিয়ে দিব। কিন্তু বাবা ওরা কি ইংলিশে বুঝবে? বুঝবে কি? সেটাও তো একটা প্রবলেম। সত্যি নেই না, বাবা আমাদের নিয়ে ঠাট্টা করছেন আর তুমি সেটা বুঝতে পারছো না। সৌমিত্রের সাথে আমার কিছু কাজ আছে, সেরে দিই। তোমাদের সাথে আমি ঠাট্টা করছিলাম, লাঞ্চের সময় কথা হবে। আজ সকালবেলাটা কথাবার্তায় কাটল, কিছু কাজের কথা, কিছু অকাজ, মানে আমার কথা। আমার চিন্তা ভাবনা সম্বন্ধে প্রফেসর সেনকে এইভাবে প্রশ্ন করতে আগে কখনো দেখি। আমিও সাধ্যমতো জবাব দিচ্ছিলাম, উনিও মাঝে মাঝে নিজের পুরনো দিনের কথায় ফেরত যায়। এমন কিছু সময়ের কথা, এমন কিছু অভিজ্ঞতার কথা বলছিলেন যেটা আগে কখনো বলেন। এক একটা কর্তা সরে যাচ্ছে, আর পিছন থেকে এক একটা নতুন অবয়ব উকি ঝুঁকি দিচ্ছে। আন্দাজ করতে পারলেও ঠিক নাগাল পাচ্ছি না। তবে বেশ বুঝতে পারছিলাম গতকালের তুলনায় উনি অনেকটা অন্য মানুষ। গতকালের ঘটনাচক্র যেভাবে এগোচ্ছিল তাতে বেশ বুঝলাম কিছু না কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু সেটা যে কি তা ঠিক বুঝে উঠতে পারছি না। কথাবার্তা শেষ করে বারান্দায় এসে দাঁড়িয়েছি, তখন আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির গন্ধ মাখা হাওয়া বইতে শুরু করেছে, আর তার আহ্বানে সমুদ্র উত্তাল। তো আমি ভদ্রলোককে বললাম, আপনি তো বসে ম্যাজিশিয়ান, 2 সপ্তাহের মধ্যে টাকা, পারমিট, খদ্দের সব জোগাড় করে ফেলবেন বলছেন, তাহলে আমাকে আপনার কি দরকার? তার উত্তরে সে কি বলে জানেন? কি? সে বললো, আচ্ছা আপনার সবকিছু জোগাড় যন্ত্র করে কাজে নামতে কতদিন লাগবে? আমি বললাম অন্তত 2 মাস। তার উত্তরে সে বললো, আপনার 2 মাস আর আমার 2 মাস, এই জন্য আপনার মার্কেট হচ্ছে কলকাতা আর আমার হচ্ছে দুবাই। রফা হলো আমার টেন্ডারটা ছেড়ে দেবে, প্রফিটের 25% হচ্ছে ওর। আর এই হলো আমার সেন্ট্রাল কলকাতায় 5 স্টার হোটেলের টেন্ডার পাওয়ার কথা। আর ওই হচ্ছে কানোরিয়া। আরে আমাদের জায়গার কথা ছেড়ে দে, এই কানোরিয়ার যখন নজর পড়েছে, মার্ক মাই ওয়ার্ডস, আগামী ওই 5-6 বছরের মধ্যে এই পুরীকে দেখবি গোয়া বানিয়ে ছাড়ছে। কিন্তু মুশকিল হলো আমার হাতে সময় একদম নেই। মানে বাবা যদি রাজি হয়েও যায়, তারপরেও তো অনেক দৌড়াদৌড়ি, পেপার ওয়ার্কস আছে, লিগালিটিস আছে নাকি? এই জন্য তোকে এখানে থাকতে হচ্ছে কেন? হ্যাঁ, বাবাকে একবার রাজি করিয়ে দে, ব্যাস। সরকারি কাগজপত্র সব সাইন করে সরকারি স্ট্যাম্প মারা কাগজ একেবারে কুরিয়ারে পাঠিয়ে দিবি, লকারে খুলে রাখিস। আর টাকা তুই যেখানে বলবি, যে ব্যাংকে বলবি, জমা করে দে। দেখ এখন বাবা কি বলে। হ্যাঁ, আচ্ছা অন্নদা, আপনার কি মনে হয় বাবা না করে দেবে বুঝি? বাবা কি বলবেন সেটা আমি কি করে প্রেডিক্ট করব বলো? বাবার রিঅ্যাকশন একমাত্র বৌদি প্রেডিক্ট করতে পারে, কি বলবো? আচ্ছা অতনু, বাবা যদি না করে দেন? বৌদি তুমি তো জানো আমি রেস খেলি প্রতি শনিবার, একটা ঘোড়া ঠিক করি, একটা বেরো। গত 6 বছরে হেরেছি মাত্র 2 বার। হ্যাঁ
আর নিজের গুণগান করতে হবে না। আর কি গুণের ছিলি। তাহলে তুমি বলছো বাবা রাজি হবেন? দেখলে তো আমার প্রশ্নের উত্তরটা তুমি দিলে, কিন্তু কথাটা ঘুরিয়ে। তোর বৌদি বাবার কাছে কথাটা তুলতে পারবে না, বলে দিয়েছি। তাহলে আমি তো নীলিমা ছেলে মেয়েদের ডাক, আর দেখো তো বাবা আর সৌমিত্রের কাজ হলো কিনা। আর্য, এই রূপা, বৌদি কথাটা তুমি তুলে বোঝা ভালো করো। আমাদের ভালো খারাপের মাপকাঠিটা আমাদের খানিকটা আলাদা অতনু। বৃদ্ধা, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ঢুকবে না তোমরা? বাবা, এ তো দেখছি এলাহি আয়োজন। বিশেষ কিছুই নয়, লুচি, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি আর পায়েস। পাঁচটা অবশ্য নীলিমা এনেছে, রান্নার হবে না তো ভালো হয়নি। অলি নিয়োর অনেক দাদু। ও শ্যাম্পেনের বোতলটা নিয়ে আসি। ওটা এখন থাক কত, কেন বাবা, একটু সেলিব্রেশন হবে না? লাঞ্চটা একটু সেরে নেয়। ওকে। আচ্ছা তোমাকে ব্যাস ব্যাস ব্যাস। নীলিমা তোমার? না 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 না। আচ্ছা বৌদি, একটা বেগুন ভাজার কথা বলতে পারে? দুপুরে খাওয়া দাওয়াটা বেশ উপভোগ করা গেল। রান্না বান্না তো ভালো হয়েই ছিল, তাছাড়া কথাবার্তাও হচ্ছিল বেশ হালকা মেজাজে। বেশ কিছুটা সময় কাটলো হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া আর গল্প গুজবের মধ্যে। আর সকালের তুলনায় প্রফেসর সেনকে অনেকটা স্বাভাবিক দেখে বেশ আশ্বস্ত হল। কিন্তু মনে ফিরে ফিরে আসছিল সেই আশঙ্কা, যা অস্বীকার করা যাচ্ছিল। অন্তত গতকালের ঘটনাচক্রে যার ইঙ্গিত পাচ্ছিল। অতনু, তুমি আজ সকালে দক্ষিণের পুকুরটা নিয়ে একটা মন্তব্য করছি। হ্যাঁ বাবা, আমার প্রশ্ন ছিল আমাদের সম্পত্তিটা মানে পুকুরটা কি বারোয়ারি সম্পত্তি হয়ে গেছে? তোমাদের আর সকলেরই কি তাই মনে হয়? আর্য, রূপা, তোমরা একটু ঘরে যাও, আমাদের বড়দের একটু কথা আছে। আর সকলগুলো তুমি বসো। সে কি বাবা, ফ্যামিলির বিষয়, তার মধ্যে সৌমিত্র। আমার সে খেয়াল আছে অন্য, সৌমিত্র এখানেই থাকে। ওকে, ইফ ইউ থিঙ্ক দিস ইজ রাইট, তাহলে আমার প্রশ্নের উত্তরটা শুনি। তার আগে আমার জানার ছিল তোমাদের আর কারো এই ব্যাপারে কোনো মন্তব্য আছে কিনা। বেশ, তাহলে আমি আমার মতামত জানাচ্ছি। আমার মত, কেউ যদি একটা জিনিস বা কোনো জায়গা সত্যিকারের দরকারে তার সদ্ব্যবহার করে, তাহলে সেই জিনিস বা জায়গা তারই প্রাণ। এক্ষেত্রে আমার মনে হয়েছে যে যদিও পুকুরটার আইনত মালিকানা আমার, কিন্তু এটার প্রয়োজন ওই সাধারণ মানুষ, তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য। তাদের ওটা প্রয়োজন এবং ওরা তার সব ব্যবহার করছে। তাই আমার মনে হয় they have every right to use it. না বাবা, তোমার সঙ্গে আমি এই ব্যাপারে একমত হতে পারলাম না। তোমার মতো করে প্রপার্টি ডিল করতে গেলে তো হ্যাঁ বলো। বিশৃঙ্খলা, একটা এনার্কি ছাড়া আর কিছুই হবে না। আজ পুকুর ব্যবহার করছে, কাল বাড়ির দরজা খুলে দাও, ঢুকে পড়বে। আচ্ছা, চাহিদার কি মানুষের কোনো শেষ আছে? এটা তো একটা বেসিক সাপ্লাই ডিমান্ডের দ্বন্দ্ব। হাওয়া বেশি তাকে অস্বীকার করা যায় বটে, কিন্তু ওটাই হচ্ছে রিয়েলিটি। আরেকটা রিয়েলিটি আছে অর্ণব, সেটা হলো যে যার কাছে বেশি আছে সে তা অন্তত কিছুটা ছেড়ে দেবে না। দেখো বাবা, কিন্তু সে রিয়েলিটি বোধহয় তোমাদের চিন্তা ভাবনায় কোনো জায়গা নেই। আমি কিন্তু তোমাদের এসব থিওরি বুঝি না। আমার সোজা কথা, ছেড়ে দিলে কেড়ে নেওয়ার লোকের কিন্তু অভাব নেই। ডিসিশনটা আমার অন্য কতলু, মানে মানে প্রপার্টিটা যখন আমার, তখন ডিসিশনটা স্বাভাবিকভাবে আমার। না না, সে তো বটেই। আসলে বাবা, তোমার সঙ্গে আমাদের একটু
জরুরি কথা ছিল। মানে রোজ দিন তো আমরা সবাই একসঙ্গে হচ্ছি না, আজ যখন হয়েছি। কি ব্যাপার? না মানে বাবা, আপনার দুই ছেলে এই প্রপার্টির ব্যাপারে আপনার সাথে একটু পরামর্শ করতে চায়। সেই তা কিসের পরামর্শ? না মানে তুমি এখানে একা থাকো, এটা আমাদের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি থাকি লন্ডনে, অতনু কলকাতা, আর তুমি এখানে একা। মা যখন বেঁচে ছিল তখন কথাটা অন্যরকম ছিল, কিন্তু এখন যে তুমি একা, কেন, নিবারণ তো আছে। কারোরই তো বয়স আর কমছে না বাবা। ভগবান না করুন যদি কোনো একটা আপদ বিপদ হয়ে যায়, তাহলে আমার বা অতনু কোনো একজনের তো তোমার সঙ্গে থাকা দরকার নাকি? হ্যাঁ বাবা, আমাদের সবার ইচ্ছে আপনি যদি একটু কলকাতা ফেরার কথা ভাবেন। আর এই পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে তো অনেক লোক তাই চাইছে। সুতরাং এ বাড়ি নিয়ে একটু চিন্তা ভাবনা হচ্ছে। না মানে তোমার যদি অনুমতি থাকে কেবল তাহলে, তাছাড়া তাছাড়া এই প্রপার্টির যা অবস্থা দাঁড়িয়েছে, তোমার একার পক্ষে এটাকে মেনটেন করা একটু ডিফিকাল্ট। তাই বলছিলাম যে মোটামুটি ঠিকঠাক থাকতেই একজন ভালো বায়ার খুঁজে এটা একটা ব্যবস্থা করার কথা ভাবা যেতেই পারে। কোনো বায়ার পেয়েছো? আহ, আমি বায়ার মানে তোমরা একটু এস্টিমেট না নিয়ে, মার্কেটটাকে একটু যাচাই না করে হঠাৎ এই প্রপার্টিটা ডিসপোজ করার কথা ভাবতে পারো। না মানে তোমার পারমিশন ছাড়া তো আমার তো আর বাইরের পেছনে দৌড়দৌড়ি করার বয়স নেই। তাহলে তুমি রাজি? আগে অফার টফার শুনি, তারপর তো নয় ভাবনা চিন্তা করে দেখ। দেখো, এই প্রপার্টি নিয়ে আমি অলরেডি বেশ কয়েকজন ডেভেলপারের সাথে কথা বলেছি। তার মধ্যে একজন 8 কোটি পর্যন্ত অফার করেছে। এই বাড়ির এরিয়াটা কতটা মনে আছে তো? হ্যাঁ, 11 বিঘে 3 কাঠা। তার জন্য মাত্র 8 কোটি। ইন্টারেস্টিং। জানো, ওই কদিন আগে বলা নেই কওয়া নেই একটা ফোন কল, এক মারোয়ারি ভদ্র কথা আরম্ভই করলো বেশ মোটা টাকা অফার করে। প্রথমে 8 কোটি অফার করেছিল। আমিও মজা পেয়ে গেলাম। আই প্লেড অ্যালং। দাম দস্তুর করতে করতে অফার শেষ অব্দি কততে গিয়ে দাঁড়ালো জানো? 13.5 কোটি টাকা। তো আমি যখন তা বাড়িয়ে 14 করলাম, তখন গিয়ে সে থাম বললো চিন্তা করে ফোন করবে। তার প্রায় সপ্তাহখানেক আগের কথা। সে ফোন কলটা এখনো পাইনি। তো 13.5 কোটি এই প্রপার্টিটার জন্য তো কোয়াইট না, ইনফ্যাক্ট মোর দেন না। তো অফারটা নিয়ে নিলে না কেন? এক মিনিট। আচ্ছা ওই ভদ্রলোকের নামটা কি বলো তো? অমরিশ কটোরি। কি রে, ওই লোকের কথাই তো তুই বললি নাকি? ওই কারণেই তো বললি নাকি? না না, আমি কোনো কানুনি ফানুনি গেছি না। আমি যার কথা বলেছি সে বাজুরিয়া। সে কানোরিয়াই হোক আর বাজোরিয়াই হোক, the choice is between 8 কোটি আর 13.5 কোটি টাকা। তো 13.5 কোটি যদি দিতে রাজি হয় তাহলে অফারটা নিয়ে নাও। ওটা তো আর নেওয়া যাবে না তো। কেন? কারণ এই প্রপার্টিটা তো আর মার্কেটে নেই, not for the last 6 months। মানে আমি গত 6 মাস আগে উকিল ডেকে প্রপার্টিটা লিখে দিয়েছি। কাকে? আমি দান করে দিয়েছি এই বাড়িতে একটা লাইব্রেরি হবে, যাতে এখানকার লোকাল ছেলেমেয়েরা তার সব ব্যবহার করবে। লাইব্রেরি? হ্যাঁ, লাইব্রেরি। আর এই বাড়ির সংলগ্ন কিছু জমি তা আমি লিখে দিয়েছি। সে টাকা দিয়ে বই কেনা হবে, আর এই লাইব্রেরির ইনিশিয়াল সেটিং আপ আর মেইনটেনেন্সের কাজ। আর এই ব্যাপারে তুমি আমাদের একটু জানাবার প্রয়োজন বোধ করলে না? নিশ্চয়ই জানাতাম, কিন্তু যখন জানলাম যে তোমরা সবাই মিলে একসাথে এখানে আসছো, তখন ভাবলাম এটাই হয়তো ঠিক সময়। বাবা, এত বড় একটা ডিসিশন তুমি আমাদের সাথে ডিসকাস না করে? 3টে বাজলো। আমি একটু হাঁটতে বেরোব, আমার ফিরতে 5টা বেজে যাবে। তোমরা আমার জন্য অপেক্ষা করো, বেরিয়ে পড়ো, নয়তো কলকাতা পৌঁছতে তোমাদের দেরি হয়ে যাবে। বাবা, তোমাদের নিজেদের লাইফ আছে, বাই গডস গ্রেস ইউ হ্যাভ এনাফ। তোমরা তো আর এই বাড়িতে কখনো এসে থাকবে না, আর আমারও ভূতের মতো আগলে এই বাড়িতে পড়ে থাকার কোনো মানে নেই। কিন্তু বাবা, এই বাড়ি ছেড়ে আপনি কোথায় যাবেন
ফোন তো আছে, জানিয়ে দেবো। কানুরিয়া তোকে কত অফার করেছিল এক্স্যাক্টলি? বললাম তো 8 কোটি। ওর সাথে কথা বলে আরো হয়তো 2 কোটি বাড়ানো যেত, আমার তো তাই মনে হয়েছে। আচ্ছা এসব আর এখন বলে লাভ কি? ভাবতে আশ্চর্য লাগে, একটা মানুষ এতটা সেলফিশ, এতটা একগুঁয়ে যে এত বড় একটা ডিসিশন নেবার আগে আমাদের সাথে ডিসকাস করার কোনো প্রয়োজনই বোধ করবে না। আমাদের কথা নয় ছাড়ুন দাদা, নিজের নাতি নাতনির কথা তো ভাববেন। ওদের ফিউচারের কথা ভেবে ওদের জন্য কিছু রেখে যাওয়া। কে বই এসব লিখবে তো? তোমার শ্রদ্ধেয় প্রফেসর সেনের দায়িত্ববোধ, তার সেন্স অফ জাস্টিস, অতনু, তা তো তুই থাক। আরে ওকে এখানে কেন বসিয়ে রাখলো জানিস? সাক্ষী, ও হলো গিয়ে বাবার সাক্ষী। বাবার এই অসমর্থ দান, তার কীর্তি যেন ওই বায়োগ্রাফির পাশে স্বর্ণাক্ষরে লিখে থাকে, তার সাক্ষী। প্লিজ এক্সকিউজ মি। অতনু, সৌমিত্র এবারের গেস্ট, তুমি তার সাথে এভাবে? জানি জানি, আর এও জানি যে উইথ সাইড ইউর। গত 6 মাসে 6 বছরে এটা তোমার তৃতীয় হার, তাই না? না, এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। ঠিকই বলেছিস। We should leave immediately. যাও নীলিমা, ছেলেমেয়েদের ডাকো। আমরা বাবার আশা অব্দি না না,